বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অবস্থান পর্ব হচ্ছে আমরা মানব পাচার দেখবো, একটা গল্প দেখবো। গল্প থেকে আমরা এখান থেকে সূচিটাকে কিভাবে কতটুকু কভার করব। এখানে মোটামুটি আমরা যদি সূচির দিকে ফিরে তাকাই, এই আমরা এইটার ভিতর নিচে সূচি দেওয়া আছে, যে সূচিটা টোটাল হচ্ছে আপনার হচ্ছে 48টা সম্ভবত, হ্যাঁ 48টা ধারা আছে। এর ভিতর লাস্টের দুইটা ধরা দরকার নেই, 46 48। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 থেকে 12টি আমরা সেকশন আছে, যেটা পরীক্ষার জন্য আসার মতো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমরা আমরা সেগুলো দেখবো। তো এখানে যে গল্পটা আছে, এই গল্পটা এখানে যেভাবে আছে ওগুলো চেষ্টা করবেন। কিছু কিছু আছে নিজের মতো প্র্যাকটিস করবেন, যে আসলে এই মানব পাচারটা কেন করা হলো, মানব পাচার কাদের জন্য করা হলো। আইনটি খুবই একটা বড় আইন, 48টি ধারা তো বুঝেনি, যে এখান থেকে প্রায় 20-25 পাতা হচ্ছে আপনার লেকচারে দিছে, যেটা হচ্ছে আমরা যদি এই ইয়েতে দেখি, গুগলে গিয়ে দেখি, তা আমরা এটাকে 2 পাতা নিয়ে আসতে পারি, এটাকে 1 পাতা নেওয়া সম্ভব। এটা আজকে যেটা পড়াবো এটা একটু ভালো করে আপনার একটু দেখবেন। আচ্ছা, এখানে একটা গল্প দেখা যাচ্ছে, মনোযোগ দেন। প্রথম দিক দেখলে পরেগুলা দেখবেন যে আমরা কিভাবে একজন আসামিকে, একজন ভিকটিমকে কিভাবে উদ্ধার করবো, ভিকটিম একজন রাষ্ট্রের আইন কি লড়াই লড়বে এবং আইন কি সহযোগিতা তারা দিতে পারে। কোনো একটা ঘটনায় সে ইন্ডিয়া অথবা কোনো দেশের বাইরে অবস্থান করে, তাকে দেশে ফিরে আনার জন্য কি কি কার্যক্রম আছে সেগুলো মানব পাচার দেখবে। যেহেতু নারী শিশুতে পড়ছিলেন, যেটা হচ্ছে আমরা 5-6 আমরা বাদ দিছিলাম, সেখানে এখানে ঢুকে গেছে মানব পাচারে। শুধু এখানে আরো কিছু বলি, যেটা হচ্ছে মানব পাচারে আমরা দেখবো যে আমরা আগে যে হোটেল ব্যবসাগুলো বা দেহ ব্যবসাগুলো হতো 290, এগুলো কিন্তু এখন সব এই মানব পাচারে চলে গেছে। বুঝতে পারছেন? এগুলো একটু দেখবেন ভালো করে। তো মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দেখেন, একটা হচ্ছে প্রতিরোধ ও দমন, একটা হচ্ছে প্রতিরোধ বলতেছে দমন করা যাবে, যেটা হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয় এবং এটা প্রতি এগুলো মামলা হয়। দেখবেন থানা লেভেলে অনেক মামলা আছে এগুলা, এই এই যারা থানায় কাজ করে। গল্পটা কি, একটি গ্রামের মেয়ে রিমা, কোন একটা গ্রামের মেয়ে হচ্ছে রিমা, দারিদ্র আর স্বপ্ন দুটাই তার জীবনে পাশাপাশি চলতো। একটা হচ্ছে তার দারিদ্র আর স্বপ্ন। স্বপ্ন ছিল সে দারিদ্র থাকলেও স্বপ্ন ছিল সে সে জীবনে কিছু করবে, এরকম বিদেশে যাবে অথবা ঢাকায় এসে কোনো কাজ করবে। কিন্তু এই দারিদ্র স্বপ্ন তার থাকলেও সে কোনো এক মারফতে কোনো এক দালাল তাকে বিদেশে ভালো কাজের প্রলোভন দেখায়। একদিন এক দালাল তার বিদেশে ভালো কাজের জন্য প্রলোভন দেখায়, এরকম অহরহ সমাজে ঘটতেছে, রাষ্ট্রে ঘটতেছে, যে আমাদের কোনো মেয়ে বা ছেলেকে বা চাকরি দিবে করে তাকে দালালে সে প্রতারিত হয়, তাকে প্রলব্ধ করা হয়, ইন্ডুসমেন্ট করা হয়। সুন্দর ভবিষ্যতের আশায় রিমা রাজি হয়ে যায়, জানে যে আমি যদি বিদেশে যাই তাহলে আমি তো ইনকাম করবো। তো সে কি করলো, সে তার সাথে রাজি হয়ে যায়। কিন্তু সীমান্ত পেরোনোর পরেই তার জীবন অন্ধকারে ঢেকে যায়, সে বুঝতে পারে মানব পাচারের শিকার। কিন্তু এরকম আমরা এই থানা লেভেলে যারা এই যে সীমান্তবর্তী বা ঢাকা থেকে বা বিভিন্ন এরিয়া থেকে যারা পার করে দিচ্ছে, ক্রস করে দিচ্ছে, বর্ডার ক্রস করে, তারা নিজেরাও জানে না। এবং এবং কোনো একটা বন্ধুর মাধ্যমে সে পরিচয় হয়, প্রেম হয়, ভালোবাসায় পরে বলে যে চলো বিদেশে চলে যায়, তাকে শেষ পর্যন্ত বেনাপুল বা যে সকল বর্ডার ক্রসের যে সকল স্থানগুলোতে তাকে কি করে, ওখানে গিয়ে তারা 10,000 টাকা বিক্রি করে দেয়। সর্বনিম্ন 5-10 হাজার টাকা বিক্রি করে দেয়, তখন তাকে বলে তুমি এদিকে যাও, যে কোনো একটা জায়গায় এসে চোখ বেঁধে বা যে কোনো আরেকজনের কাছে সেন্টার তারা পার করে দেয়। তাহলে সে কি অলরেডি কি করলে, সে বুঝতে পারে সে মানব পাচার শিকার। আইনের শুরুটা কি দিয়ে হয়েছে এখানে, এখানে যেটা বুঝতে হবে, মনোযোগ দিয়ে গল্পটা, এই গল্পটা যদি মনে রাখেন পুরো আইনটা আপনার মাথায় চলে আসবে। আইনের শুরুটা হচ্ছে রাষ্ট্র এক ভয়াবহ অপরাধ থেকে ঠেকাতে মানব পাচার প্রণয়ন করেছে। এই যে একটা ভয়াবহতা মানব অপরাধ, যেরকম আমার মেয়ে, আমার ছেলে, আপনার খালা, আমার বাবা, মানে যেই যেই হোক, আপনার যখন থানায় কাজ করবেন অনেক ভিকটিম পাবেন এরকম। আইনের শুরুতেই বলা হয়েছে এই আইন দেশের সর্বত্র প্রযোজ্য, যেটা আমরা পাবো, ভালো করে মনোযোগ দেন। হেডলাইন গুলো হয়ে যাচ্ছে যে এই আইন দেশের সর্বত্র প্রযোজ্য, সর্বোচ্চ জায়গায় সারা বাংলাদেশের প্রযোজ্য, এবং প্রয়োজন হলে দেশের বাইরেও আইনের অতিরাষ্ট্রিক, ওই যে বলছিল, রাজু বলছে আইনের অতিরাষ্ট্রিকটা কি। এটা শুধু বাংলাদেশে নয়, প্রয়োজন হলে দেশের বাইরেও কিন্তু অতিরাষ্ট্রিক প্রয়োগ করেও এটা কার্যক্রম পরিচালনা করা যাবে। মানব পাচার কি, কারা অপরাধী, কারা ভিকটিম, এই সবকিছু স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা যখন আমরা 4 ধারাটা পড়বো, এখানে যে সংজ্ঞার যে ক্লিয়ার করা আছে, এগুলো আমরা দেখবো যে মানব পাচারটা কি, কারা অপরাধী, এবং সবকিছু সুস্পষ্ট সংজ্ঞা। আচ্ছা, তারপরে কি বললাম, যে এখানে স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে। এখন দেখেন অপরাধ এবং শাস্তি, যে সকল যারা অপরাধ করবে তাদের কি কোন কোন সেকশনের শাস্তির কথা রয়েছে। রিমাকে যারা পাচার করেছেন, মনোযোগ দেন। প্রথম হচ্ছে আমরা একটা স্টেপ দেখলাম, দ্বিতীয়ত আইনের শুরুটা থেকে হলো, যেখানে সংজ্ঞার কথা বলেছে স্পষ্ট, এরপরে আইনের অতি রাষ্ট্রিকের কথা রয়েছে, যেটা আমরা পাঁচে যায় পাবো। তারপরে এখানে মানব পাচার কি, যেটা আমরা সংজ্ঞা পাবো কিছু 3-4 ধারা 3 ধারা এরকম দেখবেন। তারপর যে মানব পাচার কি, অপরাধী কারা, সুস্পষ্ট সংজ্ঞা আমরা শিখলাম। এখন রিমাকে যারা অপরাধ করেছে তাদের কি কি বিষয়ে তাদের দণ্ড দেওয়া যাবে। তারা মানব পাচার অপরাধে জড়িত 6 ধারা।
যারা জড়িত হবে এই 6 ধারা, মনোযোগ দেন। এবার যেভাবে আছে এভাবে খালি ঘটনার প্রেক্ষিতে মনে রাখেন, একটা হেডলাইন করে যেমন লাগবে না। যারা জড়িত তাদেরকে 6 ধারা নিয়ে আনা হয়েছে। সংঘবদ্ধভাবে কাজ করার শাস্তি আরো কঠোর 7 ধারা। যে সংঘবদ্ধ অপরাধ, এই যে সংঘবদ্ধ চক্র যেটা বলি, 7 ধারায় বলা রয়েছে। যারা পরিকল্পনা প্ররোচনা চেষ্টা করে তারাও দোষী, 8 ধারা। যারা পরিকল্পনা করবে, প্ল্যান করবে, ইন্ডোর্সমেন্ট দেবে, প্ররোচনা দেবে, চেষ্টাও করবে অপরাধ, তারাও দোষী হবে 8 ধারায়। জোর করে কাজ করানো, আটক রাখা, জনশোষণ সবই গুরুতর অপরাধ, 9 এবং 9 থেকে 13। এই যে আমরা যখন 9 থেকে 13-তে যায় দেখবো ওখানে একটু কাজ আছে, আমি ডাইরেক্ট এখানে দিয়েছি। জোর করে কাজ করানো, আটকে রাখা, যৌন শোষণ সবই হচ্ছে গুরুতর অপরাধ। 6 থেকে 13 পর্যন্ত এখানে 3-4টা লাইন আনা হয়েছে। জোর করে কোনো কাজ করাবে, তাকে বাধ্য করবে, তাকে কোথাও আটকে রাখবে, যৌন শোষণ করবে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যেটা, এটা করাবে, সবই হচ্ছে গ্রিভিয়াস বা গুরুতর আমলযোগ্য অপরাধ। এখন কেউ যদি ভিকটিম সাক্ষীকে ভয় দেখায়, এখন ভিকটিমকেও দেখাতে পারে, সাক্ষীকেও দেখা যায়, তুই দেখছস আমি সাক্ষী, তুই যদি এইটার বিষয়ে সাক্ষী দিস তাহলে কিন্তু মিথ্যা মামলা করে তারও শাস্তি রয়েছে এই 14-15 দ্বারা। এখন মিথ্যা মামলা করলে সেটা হচ্ছে পাবো আমরা। আরেকটা হচ্ছে যে কেউ যদি সাক্ষীকে যদি থ্রেট করে, সেটাও একটা সেকশনের কথা বলেছে, সেটা আমরা 14 পাবো। এসব অপরাধ সবগুলো হচ্ছে আমলযোগ্য ও আপটযোগ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, এবং কালো ব্ল্যাক করা হয়েছে। এইসব অপরাধ হচ্ছে আমলযোগ্য, যেগুলো হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, অ্যারেস্ট করতে পারবেন। এবং ও আপটযোগ্য হচ্ছে আপটযোগ্য নয়, নট কনভার্টেবল। এবং বেশিরভাগই হচ্ছে জামিন অযোগ্য। 16 ধারায় আমরা যেটা পাবো বেশিরভাগ হচ্ছে জামিন দেয় না। এখন আসেন, মামলা হলো, আমল অযোগ্য দেখলেন, জামিনের অযোগ্য দেখলেন, এখন হচ্ছে অভিযোগ তদন্ত। অভিযোগটা কে দেবে? অবশ্যই ভিকটিম দিবে, যিনি হচ্ছে যে দেশের বাইরে প্রচার করে দিচ্ছে। রিমাস হঠাৎ করে শাহর জায়গা, হঠাৎ করে সে সে যে ভিকটিমাইজ হয়েছে, সে যে কোনো ভাবে আসছে, সে থানায় আসছে, সে অভিযোগ দায়ের করছে 17 ধারায়। মনোযোগ দেন, রিমার অভিযোগ দায়ের করেছেন 17 ধারায়। আইনের অনুমানের ভিত্তিতে তদন্ত শুরু হয় 18-19। আমরা এখানে অনুমান পাবো, খুব ইম্পর্টেন্ট। যে আইনের অনুমানের ভিত্তিতেই তদন্তটা শুরু হয়েছে সেটা হচ্ছে 18-19। আমরা যে পাবো সেই বিষয়গুলো কি কি, জাস্ট বেসিকটা নেন। প্রয়োজন হলে পুলিশের প্রতিরোধ তল্লাশি আটক করবে, যেটা গত পরীক্ষা আসছিল, গতবার এই পরীক্ষাটা এই প্রশ্ন আসছিল যে প্রতিরোধ তল্লাশি জব্দ কি, যে মানব পাচারের ক্ষেত্রে 20 ধারা এটা বলা হয়েছে। এখানে একটা আমরা কার্যবিধির যে তল্লাশির যে বিধানগুলো, একটা তল্লাশি বলে সব তল্লাশি গুলো আমরা মোটামুটি এভাবে অনুসরণ করতে হবে, সব তল্লাশির কার্যক্রম একই। তো এখানেও যে তল্লাশি, এগুলো ফৌজদারি কার্য বিধানের কথা রয়েছে। তাহলে প্রয়োজন হলে পুলিশ কি করবে? তদন্ত শুরু করবে অনুমানের ভিত্তিতে, কিন্তু যদি প্রতিরোধ তল্লাশি আটক করতে হয় সেটা 20 ধারায় করবে। ভেরি ইম্পর্টেন্ট এটা। এখন বিশেষ ট্রাইব্যুনাল কি কার্যকর হবে? বিশেষ এই যে মানব পাচার যে ট্রাইব্যুনাল হবে, আমরা যে নারী শিশু যে ট্রাইব্যুনাল পড়েছি, বলছে নারী শিশু ট্রাইব্যুনাল, নারী শিশু হবে। এখানেও কিন্তু বলছে মানব পাচার একটা দমন ট্রাইব্যুনাল হবে, সেটা হচ্ছে 21 ধারায় আমরা পাবো। বিশেষ ট্রাইব্যুনাল বিচার কার্য হবে। এই মামলায় বিচার হবে মানব পাচার ট্রাইব্যুনাল, যারা 21 ধারা। ট্রাইব্যুনাল আছে বিশেষ ক্ষমতা, যেটা হচ্ছে 22-23 ধারায় আমরা পাবো। এগুলা পরীক্ষায় এমসিকিউ আসবে। বিশেষ ক্ষমতা রয়েছে 22-23। আচ্ছা, এই শোনা যাচ্ছে? বুঝছেন? যাচ্ছে স্যার। একটু নেটটা একটু প্রবলেম রে ভাই আজকে তো দেখতেছি। আচ্ছা, একটু কেউ কথা বললেন না আজকে, সব জায়গায় কেউ বলছে নেটই পাচ্ছি না। আচ্ছা, তারপর কোন মধ্যে হলো আমাদের বিশেষ ট্রাইব্যুনাল পর্যন্ত, তাই না? মনোযোগ দেন সবাই। তাহলে বিশেষ, এখন আদালত কি করবে? এই বিশেষ বিচার মানব পাচার যে ট্রাইব্যুনাল স্যার হলো। স্যার আরো একটু উপরে যান, বিশেষ ট্রাইব্যুনাল আমরা শুনতে পারি নাই। আচ্ছা স্যার ওটা ইয়ে শোনা যাচ্ছে পর্যন্ত, স্যার 20 20 আচ্ছা, বিশেষ ট্রাইব্যুনাল। অতি রাষ্ট্রিক পর্যন্ত থেকে শুরু। না না, এই পর্যন্ত 20 পর্যন্ত হয়েছে। বুঝলাম না, হয়েছে তো অতিরাষ্ট্রিক স্যার, কে আপনার বলো? কথা অতিরাষ্ট্রিক, শুনতে পাই নাই আমরা স্যার। হ্যাঁ, আপনার কথা আমরা কেউ শুনতে অতি রাষ্ট্রিক পর পাই থেকে না। স্যার কথাটা আসে নাই, সেটা আসি এখানে নাই, আপনি অতিরাষ্ট্রিক, তো বলে গেছেন আমরা শুনতে পাই নাই স্যার। অতিরাষ্ট্রিক কোথায়? অতিরাষ্ট্রিক তো সেই শুরুতে ওই করছি, ওই প্রথমে এখান থেকে কি শোনেন নাই? হ্যাঁ হ্যাঁ, ওই না তদন্ত ওখান হবে থেকে আপনার প্রায় বিচার কথা কেটে কেটে আসে, শোনা যায়নি স্যার। ওই স্যার, আপনার তদন্ত কথা হলে আমরা শোনা কেউ গেছে। শুনতে শুনতে পাইছি স্যার। অভিযোগ দায়ের হলে শোনা গেছে। আচ্ছা, এখান স্যার থেকে আপনি এই যে 19 থেকে এই পুলিশ প্রতিরোধ তল্লাশি আটক করতে পারে, এই উদ্দেশ্যে বিশেষ ট্রাইব্যুনাল তো শুরু করলে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যন্ত আসছে, আরেকবার রিপিট দেবো। এই বিশেষ ট্রাইব্যুনাল দেখেন যে আমরা বিশেষ ট্রাইব্যুনালটা হচ্ছে, আরেকবার রিপিট করে আমি যাবো আরেকবার। এই মামলার বিচার হয় মানব পাচার দমন ট্রাইব্যুনালে, যেটা হচ্ছে 21 ধারায় বলেছে, যেটা আপনারা দেখবেন। এবং ট্রাইব্যুনালে বিশেষ ক্ষমতা রয়েছে, সেটা বলা রয়েছে 22-23। ট্রাইব্যুনাল যখন গঠন হলো মানব পাচার দমন ট্রাইব্যুনাল, সেটা আবার বিশেষ ক্ষমতা রয়েছে 22-23। এখন বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে 24 ধারা বলা রয়েছে। আরেকটা বিষয়,
এখানে আরেকটা ক্লিয়ার করে দিই, এখানে এই ভিকটিমের সম্মান রক্ষার জন্য ওই যে আমরা নারী শিশু, তারপরে শিশু আইন, এবং আরো যে আমরা যেখানে বলা হয়েছে রুদ্রকক্ষে ট্রায়াল ইন ক্যামেরা, এখানেও কিন্তু আমরা সেটা পাবো 25 ধারায়। ভিকটিমের মান সম্মান রক্ষার ক্ষেত্রেও আমরা ট্রায়াল ইন ক্যামেরায় পাবো। এখানেও কিন্তু রুদ্রকক্ষে বিচারের কথা বলা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এখানেও কিন্তু ভিকটিমের মান সম্মান রক্ষার রুদ্রকক্ষ বিচার হবে, সেটা 25 ধারা, ভেরি ইম্পর্টেন্ট। ট্রায়াল ইন ক্যামেরা দেখেন, আমরা কিন্তু কারেন্টের সেকশন চলে আসছে। এখন ইলেকট্রনিক প্রমাণ, বিদেশি নথি গ্রহণযোগ্য, এগুলোকে প্রমাণ করার জন্য যে ইলেকট্রনিক প্রমাণও কিছু দরকার। বিদেশি নথি গ্রহণযোগ্য হবে 29 থেকে 30 ধারা। ইলেকট্রনিক প্রমাণ, বিদেশি নথি মামলা প্রমাণের জন্য যে সকল দালিলিক গ্রহণযোগ্যতা দরকার, এবং রায়ের বিরুদ্ধে আপিলও আছে, সেটা হচ্ছে আপিল করার সুযোগ রয়েছে, সেটা 31 ধারা। রায়ের বিরুদ্ধে যে আপিল করবে যিনি ভিকটিম, সেও সেটা 21 ধারা রয়েছে। ভিকটিমের পাশে রাষ্ট্র থাকবে, একটা বিষয় আসছে এখানে। কিরকম থাকবে? ভিকটিমের পাশে সবসময় রাষ্ট্র থাকবে। কিরকম? রাষ্ট্র রিমাকে শুধু উদ্ধার করে না, রাষ্ট্র শুধু রিমাকে উদ্ধার করে ক্ষান্ত হবে না, কি করবেন? তাকে চিহ্নিত করবে, উদ্ধার করবে 32 ধারায়। মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, এই ধারাগুলো ইম্পর্টেন্ট। তাকে চিহ্নিত করে উদ্ধার করবে 32, দেশে ফিরিয়ে আনবে 33, যদি বাহিরে থাকে তাকে রেপারেশন করবে, রেপারেশন এটা প্রত্যাবর্তন করবে, যাতে দেশে ফিরে আনবে। আশ্রয় চিকিৎসা পুনর্বাসন দিবে 35 থেকে 34, আশ্রয় দিবে, চিকিৎসা দিবে, পুনর্বাসন দিবে 35-34, বিচার চলাকালে নিরাপত্তা দিব 37। বিচার চলা বই কিন্তু এভাবে নেয়, এভাবে পড়বেন, মাথা থাকবে। বিচার চলাকালে নিরাপত্তা দিবে 37, শিশু হলে বিশেষ সুরক্ষা নিশ্চিত করবে 38, যদি শিশু হয় তাহলে সুরক্ষা দিবে 38, ক্ষতিপূরণ আর্থিক সহায়তা দিবে 39 থেকে 40, যদি মনে করে ভিকটিম যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটাও কিন্তু 39 থেকে 40 দ্বারা বলা রয়েছে। তাহলে আমরা কি কি দেখলাম? চিহ্নিত করবে 32, দেশে ফিরে আনবে 33, আশ্রয় দিবে, চিকিৎসা দিবে 35-36, বিচার চলাকালে নিরাপত্তা দিবে 37, এবং বিশেষ শিশু হলে সুরক্ষা দিবে 38, ক্ষতিপূরণ আর্থিক সহায়তা দিবে 39 থেকে 40। এখন আর একটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক সহায়তা। যেহেতু আপনার যেহেতু অপরাধটি হচ্ছে ওই যে আপনার এক্সট্রা টেরিটোরিয়াল যে বিষয়টা বলছেন, আইনতি রাষ্ট্রিক, যেহেতু বাইরেও হতে পারে, যেহেতু অপরাধ সীমান্ত পেরিয়ে ঘটেছে, মানে অ্যাক্রস বর্ডার, তাই তাই অন্য দেশের সঙ্গে যৌথ আইনি সহযোগিতা নেওয়া হবে 41 ধারা। আন্তর্জাতিক সহায়তা, এই ইন্টারন্যাশনাল যে কপারেশনটা হবে, সেটা হচ্ছে এই 41 ধারা নেওয়া হবে, সহযোগিতা নেবে। এটা হচ্ছে অনেক সময় সিআইডি, যারা সিআইডি বা অন্যান্য যারা ক্ষমতা রাখেন, বাইরে যে তদন্ত করে আসেন, যে যেটা মানি লন্ডারিং এ পাবো আমরা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ওই ক্ষেত্রে। ভবিষ্যৎ সুরক্ষাটা কি? মানব পাচার ঠেকাতে এই আইন গঠন করা হয়েছে, যাতে এই ভবিষ্যৎ সুরক্ষাটা কি, মানব পাচার একটা প্রতিরোধ তহবিল রয়েছে, সেটা 42 ধারা, যাতে ভবিষ্যৎ সুরক্ষাটা করবে তারা, এবং মানব পাচার একটা দমন সংস্থা রয়েছে, সেটা 43 ধারা। এখন এটা শুধু এদের ক্ষেত্রে যারা সারা জড়িত হবে, কোনো কোম্পানি বা কোনো ফার্ম, যে কোনো কোম্পানি বা ফার্ম বা এজেন্সি, বা যে আমরা বলি অনেক সময় কি বলে, বিভিন্ন সময় কনসালটেন্সি এরকম করে, তারা এরকম করে পাচার করে দিচ্ছে বা নিয়ে গেছে, ওখানে জন্য ভিক্টিমাইজ হয়েছে। এই যে কোম্পানি বা ফার্ম জড়িত থাকলে তাও ছাড় নেই, 40 ধারা। যদি কোম্পানিও জড়িত থাকে, 40 ধারা ছাড় পাবে না। ক্ষমতার অপহার রোধ ও সমতার নীতি, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ক্ষমতার অপব্যবহার রোধ ও সমতার নিশ্চিত করা 45, সেটা একটা প্রশ্ন রয়েছে, খুবই একটা চমৎকার প্রশ্ন আছে। ক্ষমতার অপব্যবহার রোধ ও সমতার নীতি কি, এরকম 45 ধারা। প্রয়োজনে সরকার বিধি প্রণয়ন করবে, সর্বশেষ হচ্ছে 46, সেটা কোনো কোশ্চেনই না যে বিধি প্রণয়ন করে, এমসিকিউ। শেষ কথা হচ্ছে আমাদের যেটা দেখলাম, রিমার যে বিষয়টা হচ্ছে, রিমা সর্বশেষ সেই মামলা টামলা করে সে নতুন জীবন পেয়েছে, সে জানে আইন আছে, রাষ্ট্র আছে, এবং তার ন্যায় বিচারও রয়েছে। তাই মানব পাচার শুধু একটি অপরাধ না, এটি মানুষের স্বপ্ন। এটা শুধু অপরাধ না, সে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে চুরি করে দিয়েছে, তার জীবনটাও শেষ হয়ে গেছে। তার এই আইন সেই স্বপ্ন রক্ষার জন্য ঢাল, যাতে তার স্বপ্নটা নষ্ট না হয়, কেউ চুরি না করতে পারে, এই স্বপ্ন রক্ষার জন্যই এই মানব পাচার আইন প্রতিরোধ দমন কার্যকর করা হয় 2012 সালে। তাহলে এখান থেকে আমরা একবার একটু দেখে আসি, সবার ভালো লাগবে। তাহলে আমরা শুরুটা করি, একটু মনোযোগ দেন, একটু স্পিড নেবো, কারণ আমরা ইয়েতে যাবো, তো পিআরবি তে যাবো। এটা হচ্ছে যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর, আমি 8টা আইন পড়াবো আপনাদের স্পেশাল ভাবে। আর যারা কনস্টেবল এএসআই একটু গুরুত্ব দিবেন তা না, আপনারা শুধু দেখলাম পড়াবো, এএসআই থেকে কনস্টেবল থেকে এএসআই, এগুলা এখান থেকে অল্প শর্ট করা আছে, ওখান থেকে শুধু 8-10টা প্রশ্ন করবো। আর যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর ফুল পড়বেন, 2-4টা সেকশন বাদ ফুল পড়বেন, এখান থেকে বাদ দিবেন না, এটা আপনাদের সবসময় প্রশ্ন আসে এবং বাস্তবে কাজ করতে হয়। তাহলে আমরা কি দেখলাম, যে একটা উদাহরণ দেখছিলাম, যে গ্রামের একটা মেয়ের নাম ছিল, তার নাম রিমা। সে স্বপ্ন দেখলো সে বিদেশে যাবে, সে পড়াশোনার দারিদ্র্যের ভিতরে সে স্বপ্ন দেখলো, সে জীবনের পাশাপাশি সে কি করবে, সে বিদেশে যা কিছু করবে। তো একদিন দালাল তাকে কি হলো, তাকে বিদেশে ভালো কাজের প্রলোভন দেখায়, সুন্দর ভবিষ্যৎ আশায় রিমা রাজি হয়ে যায়। তখন কিন্তু সে রাজি হওয়ার পরে সেই দালাল কি করলো, তাকে সীমান্ত পেরিয়ে নিয়ে তার দেশের বাইরে চলে গেছে।
এবং তার জীবনে কি আছে, যখন দেখছে যে আমাকে তো পাচার করে দিচ্ছে, তখন সে বুঝতে পারে সে মানব পাচারের শিকার। যে কোনো ভাবে বাংলাদেশে সে যোগাযোগ করছে। আইনের শুরুটা হয়েছে এই এই আইনটা শুরুই হচ্ছে মানব পাচার দমন আইন প্রণয়ন করা করা হয়েছে, এবং আইনের শুরুতেই বলা রয়েছে এটা সারা বাংলাদেশ প্রযোজ্য হবে, শুধু বাংলাদেশই নয়, এবং প্রয়োজন হলে দেশের বাইরেও এই আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ করে এই আসামিকে আসামি ধরা যাবে। এবং মানব পাচার কি, এখানে বলা হচ্ছে মানব পাচার কি, যে সংজ্ঞাগুলো বলা রয়েছে, অপরাধী কারা, কারা ভিকটিম, এই সুস্পষ্ট সংজ্ঞা আমরা এগুলো দেখবো। সংজ্ঞা সবগুলো পড়া লাগবে না, আমরা কিছু আমরা দেখবো যেগুলো পরীক্ষার জন্য আসে। অপরাধের শাস্তিটা কি? রিমাকে যারা পাচার করছে তারা অপরাধ হিসেবে গণ্য হবে। কারা কারা? যারা জড়িত, মানব পাচার যারা জড়িত তাদের 6 ধারার কথা বলা রয়েছে। সংঘবদ্ধভাবে যারা জড়িত হবে তাদের 7 ধারার কথা বলা রয়েছে। এবং যারা পরিকল্পনা করবে, প্ররোচনা দেবে এবং চেষ্টা করে, তারাও দোষী হিসেবে গণ্য, সেটা 8 ধারা। এবং জোর করে কোনো কাজ করাবে, বাধ্য করবে, আটকে রাখবে, জনশোষণ করবে, সেটাও গুরুতর অপরাধ, সেটা 9 থেকে 13 ধারায় আমরা পড়বো স্পেসিফিক। এবং কেউ যদি ভিকটিমকে এবং কেউ সাক্ষী হয় মামলা, তাদেরকে যদি থ্রেট দেয়, সেটাও আমরা মিথ্যা মামলা দায়ের করি 15 ধারায়, সেটা মিথ্যা মামলা করে, সেটা আমরা 14-15-তে দেখবো 2টা ধারায়। এবং এই সকল অপরাধগুলোই হচ্ছে আমলযোগ্য, অপরাধযোগ্য, জামিনের অযোগ্য, এই 3টি। এটার সাথে পাবো 16 ধারায়। আবার এখন রিমা যদি সে যদি কোনো সে তো ভিকটিম, সে তো অলরেডি হয়ে গেছে, সে যদি মামলা করতে চায়, থানায় যদি মামলা নেয়, তো অবশ্যই সে কি করে, তার তার আবেদন প্রেক্ষিতে সে অভিযোগ দায়ের করবে, সেটা হচ্ছে 17 ধারা। এবং আদালত কি করবে, সেই আদালতে তদন্তকারী কর্মকর্তারা কি করবে, আইনের অনুমানের ভিত্তিতে তদন্ত শুরু হবে, সেটা হচ্ছে 18-19 ধারা। প্রয়োজন হলে কি করবে পুলিশ, শুধু তদন্তই অনুমানের ভিত্তিতে শুরু করবে না, সেটা হচ্ছে প্রয়োজনীয় প্রতিরোধ, তল্লাশি ও আটক করবে। বিশেষ ট্রাইব্যুনাল, বিশেষ আচ্ছা, তাহলে বিশেষ ট্রাইব্যুনালটা কি হবে এখানে? তল্লাশির পাশাপাশি এটা একটা মানব পাচার ট্রাইব্যুনাল গঠন হবে, সেটা হচ্ছে 21 ধারা পাবো। ট্রাইব্যুনালে আছে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, যেটা তারা কার্যক্রম করবে এবং বিচারটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা শেষ করবে, সেটা হলো 24 ধারা বলা রয়েছে। এবং ভিকটিমের সম্মান রক্ষায় একটা, যেটা আমরা আমরা শিশু আইন করেছি এবং নারী শিশুতে পড়েছি, সেটা হচ্ছে রুদ্রকক্ষে ট্রাইবাল ক্যামেরাও যদি প্রয়োজন হয়, সেটা তারা 25 ধারায় দিবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্যান্য ধারা 23-এর কত পড়ছিলাম, আবার এখানে হচ্ছে রুদ্রকক্ষে বিচার। ইলেকট্রনিক প্রমাণ ও বিদেশি নথি গ্রহণযোগ্য। এই মামলা প্রমাণের জন্য, মামলাকে ডিটেক্ট করে মামলাকে গ্রহণযোগ্যতা করার জন্য যে ইলেকট্রনিক প্রমাণগুলো রয়েছে, বিদেশি কিছু নথি রয়েছে, সেগুলো এই আইনে গ্রহণযোগ্য, সেটা এই আইনে করবে। আর 29 থেকে 30 ধারা সেটা পাবো। আর এই আইনে যদি রায়ের বিরুদ্ধে কেউ আপিল করতে চায় যে ভিকটিম, সেটাও 31 ধারার বিধান রয়েছে। আর এখানে শুধু আরেকটা জিনিস বলছে যে ভিকটিমের পাশে রাষ্ট্র থাকবে, যে সকল সুযোগ সুবিধাগুলো পাবে একজন ভিকটিম, তাকে চিহ্নিত করবে, তাদেরকে ডিটেকশন করে তাকে রিকভারি করে উদ্ধার করবে, সেটা 32। দেশে ফিরিয়ে এনে তাকে ফিরিয়ে দিবে, সেটা 33। বেরিয়ে দেশে ফিরে আনবে 33। এবং আশ্রয় চিকিৎসা পুনর্বাসন দেবে, সেটা 35 থেকে 36। বিচার চলাকালে নিরাপত্তা দিবে, সেটা হচ্ছে 37। যেমন সাক্ষীকে সুরক্ষা, ভেরি ইম্পর্টেন্ট। বিচার যখন ভিকটিম বা সাক্ষীকে যদি নিরাপত্তা হয় এই আইনে, এই 37 ধারা দিবে। এখানে কি অনেকগুলো কথা রয়েছে, আমরা পড়বো। শিশু যদি হয়, সুরক্ষা বিশেষ সুরক্ষা নিশ্চিত করবে 38। আর ক্ষতিপূরণ আর্থিক সহায়তা হবে 39 থেকে 40। আচ্ছা, তারপর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক সহযোগিতা কি করবে? এবং যেহেতু অপরাধ সীমান্ত পেরিয়ে ঘটেছে, অপরাধটা যে দেশের বাইরে ঘটেছে, তাই যৌথ এটা একটা আইন রাখছে, সেটা হচ্ছে 41 ধারা, যেটা যৌথ আইনি সহযোগিতাও তাদেরকে কার্যকর করে দেবে। এক দেশে তার যোগাযোগ করবে, এক দেশের সাথে আরেক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এক দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে যে তাদের মামলার সাথে কানেক্টেড যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা কি করবে, এই প্রয়োজন ইন্টারপোল, প্রয়োজন হলে মনে করে যদি এই দেশ অন্য দেশ ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে, সমস্যা নেই। আর ভবিষ্যৎ সুরক্ষার জন্য এটা একটা প্রতিরোধ তহবিল গঠন করবে, সেটা 42, এটা এমসিকিউ আসে। এবং মানব পাচার যেটা গঠন করবে, সেটা হচ্ছে মানব পাচার দমন সংস্থা গঠন করবে। আর যদি আরেকটা জিনিস বলছিলাম যে এই আইনের সাথে যদি কোনো কোম্পানি বা ফার্ম জড়িত থাকে 44 দ্বারা, সেটাও ছাড় পাবে না। আর ক্ষমতার অপব্যবহার যদি করে, এই ক্ষমতার অপব্যবহার ও সমতার নীতি রোধ করবে, নিশ্চিত করবে, সেটা হলো 45 ধারা। প্রয়োজন হলে বিধি সরকার যে কোনো সময় সেটা প্রণয়ন করতে পারে 46। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ একটা। তাহলে আমরা মোটামুটি এখানে যা আছে 1 থেকে 46 পর্যন্ত মোটামুটি একটা গল্প আকারে নিয়ে আসছি। এটা আপনারা জাস্ট কয়েকবার পড়বেন। আমি আগামী শুক্রবার হয়তো এটা একটা বিস্তারিত আলোচনা করবো আপনাদের। এর মধ্যে কালকে আরেকটা করবো, কালকে হয়তো মানি লন্ডারিং দেখবো, অথবা সন্ত্রাস বিরোধী অথবা মানি লন্ডারিং, আমরা আরেকটা গল্প দেখবো। শুক্রবার আলোচনা হবে পূর্ণাঙ্গ। যারা এই কনস্টেবল থেকে এসআই আছেন, তারা একটু ভালো করে দেখবেন এই আইনগুলো। আর এটা পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফটা সবাই একটু দেখবেন। তো এটা কি করবো?